নৈনিতালের সন্ধ্যা প্রায়ই মিষ্টি লাগে। হ্রদের উপর নেমে আসা কুয়াশা, পাহাড় থেকে আসা ঠান্ডা বাতাস আর মল রোডের কোলাহল, সব কিছু এমন মনে হয় যেন জীবন কিছুক্ষণের জন্য হালকা হয়ে গেছে। কিন্তু সেই নৈনিতালে কিছু জীবন এমনও ছিল যাদের জন্য এই সৌন্দর্য কেবল দেখার বস্তু ছিল। সিনে প্যালেস হোটেলের কাঁচের দেওয়ালের ভেতরে ঝলমলে জগৎটা ছিল ঠিক তেমনই একটি জায়গা, যেখানে আলো অনেক ছিল, কিন্তু মানুষের সম্মান সেই আলোতেই হারিয়ে যেত। মোহন রাওয়াত সেই হোটেলেরই ওয়েটার ছিল। ২৫ বছরের পাহাড়ি ছেলে, মুখে পরিশ্রমের রেখা আর চোখে দায়িত্বের ক্লান্তি। তার ক্ষিপ্রতা শখ থেকে নয়, বরং বাধ্যবাধকতা থেকে আসত। সে শহরের একটি ছোট ঘরে থাকত, আর প্রতিদিনের হিসাব তার মাথায় ওষুধের প্রেসক্রিপশনের মতো নথিবদ্ধ থাকত। বেতন, ভাড়া, তার মা সারদা দেবী। শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু চোখে ছেলের জন্য সেই পুরনো উষ্ণতাই অবশিষ্ট ছিল। মোহন রোজ মায়ের কপালে হাত রাখত আর হেসে বলত, সব ঠিক আছে মা। এই হাসি অর্ধেক সত্যি আর অর্ধেক বাধ্যবাধকতা ছিল। সেদিনও সে সেই হাসি নিয়েই হোটেলে পৌঁছাল। রেস্তোরাঁয় সন্ধ্যার ভিড় বাড়ছিল। হ্রদের দিকের জানালা দিয়ে নীল অন্ধকার ভেতরে নামছিল, আর ঝাড়বাতির আলোয় এক অনন্যই জগৎ তৈরি হচ্ছিল। মোহন ট্রেতে স্যুপ আর ব্রেড নিয়ে একটি টেবিলের দিকে এগোল। সেখানে বসেছিল আরাধ্যা সিং, হোটেলের মালিক রুদ্র প্রতাপ সিংয়ের মেয়ে। তার বয়স যদিও ২৫-২৬ হবে, কিন্তু মুখে বয়সের চেয়ে বেশি অধিকার লেখা ছিল। দামি পোশাক, হাতে ফোন, আর গলায় এমন বিশ্বাস যেন সব কিছুই তার। সাথে বসা বান্ধবীরাও একই ভঙ্গিতে হাসছিল। মোহন ধীরে বলল, ম্যাডাম, আপনার স্যুপ। সে সাবধানে বাটিটা রাখল। আরাধ্যা চামচ তুলল, স্যুপ দেখল আর নাক কুচকাল। এটা ঠান্ডা, সে বলল। এটা অভিযোগ ছিল না, আদেশ ছিল। মোহন সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল আর বাটি তুলে রান্নাঘরের দিকে চলল। সেই সরির মধ্যে অভ্যাসও ছিল আর ভয়ও। এখানে খদ্দেরের অসন্তোষ প্রায়ই স্টাফের ভুল বলে গণ্য করা হতো। রান্নাঘর থেকে ফেরার সময় সে নিজেকে বোঝাল, ব্যাস, কাজ করতে হবে, ব্যাস, দিনটা পার করতে হবে। মায়ের ওষুধ চাই। দুনিয়ার সব ভুল জিনিসের সাথে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। সে ফিরল আর গরম স্যুপ রাখতে লাগল। সেই মুহূর্তেই ট্রের কিনারা হালকা করে টেবিলে ধাক্কা খেল। ব্যাস, ২-৩ ফোঁটা টেবিল ক্লথের ওপর পড়ে গেল। কোনো বড় দুর্ঘটনা ছিল না, কিন্তু ওই ফোঁটাগুলো আরাধ্যর ভেতরে বসে থাকা অহংকারে আঘাত করল। সে চেয়ার পেছনে করল আর চড়া গলায় বলল, অন্ধ নাকি? তার গলায় রাগ নয়, অবজ্ঞা ছিল। আশেপাশের কিছু নজর ঘুরল। মোহন ঝুঁকে গেল। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সে খুব নিচু স্বরে বলল, যেন নিজের শব্দেই লজ্জিত। পরক্ষণেই থাপ্পড় পড়ল, বিনা সতর্কতায়, না থেমে। শব্দ এত জোরে ছিল যে পাশে বসা শিশুটি চমকে গেল। মোহনের মাথা একপাশে ঘুরে গেল। তার মনে হল যেন হ্রদের ঠান্ডা বাতাসও হঠাৎ জ্বলতে শুরু করেছে। ব্যথা ততটা ছিল না, যতটা এই অনুভূতি যে সবাই দেখল আর সবাই চুপ রইল। নীরবতা এমন ছিল যেন দেওয়ালগুলো শ্বাসরোধ করে দাঁড়িয়ে আছে। মোহন হাত তুলল না, সে ঘুরে জবাব দিল না, সে শুধু দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল, হাসি মুখ। সে ভাবল, যদি সে কিছু বলে তবে চাকরি যাবে। চাকরি গেলে সে আর সামনে ভাবা ছেড়ে দিল। সে শুধু মুষ্টিবদ্ধ করল। ম্যানেজার দৌড়ে এলো। তার নজর সরাসরি আরাধ্যর ওপর গেল। সরি ম্যাম, আমি দেখছি, সে বলল। মোহনের দিকে সে তাকালোও না। আরাধ্য কজ্জি ঝাড়তে ঝাড়তে বলল, এমন লোক রাখো কেন? হোটেলে স্ট্যান্ডার্ড নিচে নামায়। বান্ধবীরা হাসল। মোহনের মনে হল যেন তার পরিশ্রম নিয়ে নয়, তার দারিদ্র্য নিয়ে ঠাট্টা করা হচ্ছে। তখনই রুদ্র প্রতাপ সিং পৌঁছালেন। দীর্ঘ দেহ, কঠোর মুখ আর চালচলনে ক্ষমতার বিশ্বাস। আরাধ্য বলল, ড্যাড, এই স্টাফ খুব বেয়াদব। রুদ্র প্রতাপ সিং মোহনের দিকে তাকালেন না কোনো মানুষের মতো, না কোনো ছেলের মতো। একে সরিয়ে দাও, তিনি বললেন। খদ্দেরদের কোনো সমস্যা হওয়া উচিত নয়। এই ছোট বাক্যটি মোহনের পুরো সম্মানকে পিষে দিল। মোহন চুপচাপ দরজার দিকে এগিয়ে গেল। তার পা ভারী ছিল, কিন্তু চাল সোজা ছিল। বাইরের হ্রদের বাতাস তার গাল স্পর্শ করল। থাপ্পড়ের উষ্ণতা এখনও ছিল, কিন্তু তার চেয়ে বেশি ভেতরের অপমান জ্বলছিল। এমন অপমান যা কোনো ব্যান্ডেজ দিয়ে ঢাকা যায় না। সে এক মুহূর্তের জন্য হোটেলের ঝলমলে জানলাগুলোর দিকে তাকাল। তার মনে হল যেন সে অন্য কোনো দুনিয়া দেখছে, যেখানে মানুষের দাম তার ক্ষমতা দিয়ে ঠিক হয়। রাতে ঘরে পৌঁছে সে মাকে দেখল। দেখেই গলা ধরে এলো। মা, আমি ঠিক আছি, সে বলল। সে অনেকক্ষণ বিছানার একপাশে বসে রইল। আয়নায় দেখল গালে হালকা দাগ ছিল,
কিন্তু তার মনে হলো দাগ মুখে নয়, আত্মায় লেগেছে। ওখানেই বসে সে সিদ্ধান্ত নিল, কোনো শোরগোল নয়, কোনো স্লোগান নয়, শুধু এক শান্ত ভারী সিদ্ধান্ত। সেই হোটেলে আর ফিরে আসবে না। সে অপমানকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করবে না। তার মায়ের চিন্তা ছিল, আগামীকালের চিন্তা ছিল, কিন্তু এখন তার নিজের সম্মানেরও চিন্তা ছিল। ভেতর থেকে আওয়াজ এলো, যদি আজ সে মাথা নত করে তবে কাল সবাই তাকে নত করাবে। মোহনের চলে যাওয়ার পর সিনে প্যালেস হোটেল বাইরে থেকে তেমনই রইল, কাঁচের দেওয়াল, ঝলমলে ঝাড়বাতি আর দামি গাড়ি। কিন্তু ভেতরে কিছু বদলে গিয়েছিল। পরিবর্তন শোরগোল করে আসে না, তা প্রথমে নিস্তব্ধতার মতো নামে। সেই নিস্তব্ধতা সবার আগে স্টাফরা অনুভব করল। মোহন সবসময় সবার আগে থাকত। কোনো টেবিলে দেরি হলে নিজে সামলে নিত, কোনো খদ্দেরের মেজাজ বিগড়ে গেলে কথায় নম্রতা মিশিয়ে দিত। তার যাওয়ায় কাজের গতি নয়, কাজের আত্মা চলে গিয়েছিল। প্রথম সপ্তাহেই ছোট ছোট বিষয় চোখে পড়তে লাগল। স্যুপ দেরিতে পৌঁছালো, ব্রেড ঠান্ডা হলো, বিলে গড়মিল বেরোল। এই ভুলগুলো আগেও হতো, কিন্তু তখন সেগুলো সামলানোর কেউ ছিল। এখন ভুল ভুল হয়েই থেকে যেত। স্টাফদের চোখে ভয় নেমে এসেছিল। সবাই জানত, যদি সামান্য কথাও বিগড়ে যায় তবে পরের থাপ্পড় অন্য কারোর গালেও পড়তে পারে। ভয় সেবাকে কঠোর করে তোলে, আর কঠোর সেবা খদ্দেরের গায়ে বিঁধতে থাকে। খদ্দেররা আসতে থাকল, কিন্তু তাদের মুখ বদলে গেল। কেউ কেউ খোলাখুলি বলল, আগের মতো আপন ভাব নেই। কেউ চুপচাপ বিল মিটিয়ে চলে গেল। ওভাররেটেড স্টাফ, অ্যাটিটিউড আগে ভালো ছিল। রিভিউ ধীরে ধীরে নিচে নামতে লাগল। এই পতন ঝড়ের মতো আসেনি, বরং চুইয়ে পড়া জলের মতো এসেছিল, ধীর কিন্তু অবিরাম। আরাধ্য সিংয়ের শুরুতে কোনো ফারাক পড়েনি। হোটেল এখনও তার ছিল। সে আসত, সেই টেবিল, সেই অধিকার। কিন্তু সে এটা দেখতে পাচ্ছিল যে ম্যানেজার এখন আগের মতো দৃঢ়ভাবে কথা বলে না। স্টাফরা তার থেকে চোখ সরাতে লাগল। সবকিছু নিজের জায়গায় থেকেও নিজের জায়গায় মনে হচ্ছিল না। রুদ্র প্রতাপ সিংহ এই পরিবর্তন অনুভব করলেন, কিন্তু সেটাকে মরশুমি ওঠানামা বলে এড়িয়ে গেলেন। বড় ব্যবসায়ীরা প্রায়ই এমনটাই করেন। যতক্ষণ না লোকসান কাগজে ভারী দেখায়, মনের ওপর হালকা থাকে। তিনি মিটিং ডাকলেন, ম্যানেজারকে বকলেন, নতুন নিয়ম ধরিয়ে দিলেন। নিয়ম বাড়তে থাকল, বিশ্বাস কমতে থাকল, আর যেখানে বিশ্বাস কমে সেখানে নিয়ম বোঝা হয়ে দাঁড়ায়। শহরে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল। নৈনিতাল ছোট শহর, এখানে নীরবতাও খবর হয়ে যায়। মল রোডের দোকানগুলোতে, হ্রদের ধারের বেঞ্চে, ট্যাক্সি স্ট্যান্ডে লোকে বলতে লাগল, সিনে প্যালেস এখন আর আগের মতো নেই। কেউ জুড়ে দিল, শুনেছি সেখানে স্টাফের সাথে খারাপ কিছু হয়েছিল। নাম নেওয়া হলো না, কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল। হোটেলের জৌলুসে হালকা ছায়া পড়ে গেল। ইতিমধ্যে মোহন শহরের অন্য প্রান্তে এক ছোট হোটেলে পৌঁছাল, দেওদার ইন। না ঝাড়বাতি, না কাঁচের দেওয়াল, কাঠের টেবিল, সাধারণ পরিবেশ, আর এক ম্যানেজার যার গলায় আদেশ নয়, আপন ভাব ছিল। মোহন কাজ চাইল। ম্যানেজার তার চোখের দিকে তাকালেন, হাতের ক্ষিপ্রতা যাচাই করলেন, আর শুধু এইটুকু বললেন, এখানে কাজ হাত দিয়ে নয়, মন দিয়ে হয়। মোহন মাথা নাড়ল, তার এটাই দরকার ছিল। দেওদার ইনে প্রথম দিন সহজ ছিল না। জায়গা ছোট ছিল, খদ্দের কম ছিল, আর বেতনও আগের চেয়ে কম। কিন্তু এখানে একটা জিনিস বেশি ছিল, সম্মান। ভুল হলে বোঝানো হতো, অপমান করা হতো না। মোহন তাই করল যা সে জানত, সততার সাথে কাজ। সে খদ্দেরদের নাম মনে রাখত, তাদের পছন্দ জিজ্ঞেস করত, বাচ্চাদের জন্য অতিরিক্ত ব্রেড রেখে দিত। ছোট ছোট বিষয়ে সে আপন ভাব ভরে দিল। ধীরে ধীরে দেওদার ইনে পরিবর্তন দেখা দিতে লাগল। খদ্দেররা ফিরে আসতে লাগল। লোকে বলতে লাগল, ওখানে পরিষেবা ভালো। কোনো বড় প্রচার ছিল না, শুধু মুখে মুখে কথা ছড়াচ্ছিল। এক ট্যাক্সি ড্রাইভার তার সাওয়ারিকে বলল, খাওয়ার জন্য দেওদার ইনে নিয়ে যাই। ওদিকে সিনে প্যালেসে খালি চেয়ার বাড়তে লাগল। যেসব খদ্দের আসত তারা তুলনা করত। দেওদার ইনে ভালো লেগেছিল। তুলনা সবসময় বেঁধে, বিশেষ করে যখন সেটা সত্যি হয়। আরাধ্য প্রথমবার দেওদারিনের নাম গুরুত্ব দিয়ে শুনল। তার ভেতরে হালকা খোঁচা লাগল, যেন তার দুনিয়ার বাইরে অন্য কেউ এগিয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় সে বাবাকে বলল, ড্যাড, লোকে অন্য কোনো হোটেলের কথা বলছে। রুদ্রপ্রতাপ সিং বাইরে দেখতে দেখতে বললেন, হুজুগ, কেটে যাবে। কিন্তু গলায় আগের মতো দৃঢ়তা ছিল না। তিনিও জানতেন, হুজুগ কেটে যায়, বিশ্বাস নয়।
দেওদার ইনে মোহন এখন আর শুধু ওয়েটার রইল না। ম্যানেজার তাকে নতুন ছেলেদের প্রশিক্ষণের দায়িত্ব দিলেন। মোহন তাদের শেখাত, গলার স্বর নিচু রাখো, চোখের দিকে তাকিয়ে কথা বলো, ভুল হলে ক্ষমা চাও। এই কথাগুলো বইয়ে লয়, অভিজ্ঞতায় লেখা থাকে। হোটেলের পরিবেশ বদলাতে থাকল, হাসি ফিরল, কাজে শান্তি এলো। সিনে প্যালাসে এর উল্টো, নিয়মের তালিকা লম্বা হতে থাকল। প্রতিটি ভুলে সতর্কতা, প্রতিটি সতর্কতায় ভয়। ভয় দিয়ে কাজ চলতে পারে, কিন্তু বাড়তে পারে না। একদিন এক পুরনো খদ্দের উঠে বলল, এখানে এখন আর মন বসে না। এই বাক্যটি আরাধ্যের কানে অনেকক্ষণ বাজতে থাকল। প্রথমবার সে ভাবল, সত্যিই কি কোথাও ভুল হয়ে গেল? রাতে হ্রদের ধারে হাঁটতে হাঁটতে সে শহরের আলো দেখল। তার মনে হল যেন আলো তার হোটেল থেকে সরে অন্য কোথাও চলে গেছে। সেই অন্য কোথাওয়ের নাম তার জানা ছিল, দেওদার। সে ঝটকা দিয়ে এই চিন্তা ঝেড়ে ফেলল। কিন্তু কিছু চিন্তা এমনিই যায় না, সেগুলো ভেতরে বসে যায়। সেই রাতে দেওদার ইন থেকে বেরোনোর সময় মোহন থামল। সে হ্রদটিকে দেখল। হ্রদে হোটেল, বাড়ি আর নিজের ছায়া দেখে হেসে ফেলল। নৈনিতালের রাত শান্ত ছিল, কিন্তু শহরের ব্যবসায় এক ধীর মোড় এসে গিয়েছিল। একদিকে জৌলুসের ভেতরে ফাটল বাড়ছিল, অন্যদিকে সরলতায় শক্তি জমছিল। এই লড়াই শোরগোলের ছিল না, ধৈর্যের ছিল। দেওদারিনে মোহন কাজ করছে ৩ মাস হয়ে গেছে। এই ৩ মাস তার জন্য কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। এখানে না সিনে প্যালেসের মতো জৌলুস ছিল, না বড় নামের চাপ। কিন্তু প্রতিদিন সে নিজের ভেতরে কিছু জুড়তে অনুভব করত। সে সকালে হোটেলে পৌঁছিয়েই হলের উপর নজর দিত। কোন টেবিল পরিষ্কার নয়, কোন চেয়ার থেকে আওয়াজ আসছে, কোন কোনায় আলো কম। এগুলো ছোট বিষয় ছিল, কিন্তু এগুলো দিয়েই কোনো জায়গার চরিত্র তৈরি হয়। মোহন বুঝে গিয়েছিল যে সম্মান বড় ইশারা দিয়ে নয়, এই খুঁটিনাটি থেকেই জন্ম নেয়। দেওদার ইনের ম্যানেজার বিনয় মেহতা তাকে চুপচাপ দেখতেন। তিনি অনেক হোটেল আর অনেক কর্মচারী দেখেছিলেন। বেশিরভাগ লোক কাজকে বোঝা মনে করত, কিন্তু মোহন কাজকে নিজের ভেতরে ধারণ করে নিত। একদিন বিনয় তাকে ডেকে বললেন, তুমি শুধু অর্ডার নাও না, তুমি পরিবেশ সামলাও। মোহন মাথা নিচু করে নিল। প্রশংসা তাকে অস্বস্তিতে ফেলত, যেন সে এটার অভ্যেস হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে হোটেলে ভিড় বাড়তে লাগল। যে খদ্দেররা আগে সপ্তাহে একবার আসত, তারা এখন বারবার আসতে লাগল। কিছু লোক তো বসেই জিজ্ঞেস করত, ওই ছেলেটা কোথায়? কিন্তু মোহনের ভেতরে গর্ব আসেনি। সে শুধু দায়িত্ব অনুভব করত। সে জানত যে যদি সে ঢিলে দেয়, তবে বিশ্বাস ভেঙে যাবে। শুধু তার নয়, এই জায়গারও। শহরে দেওদারিনের আলোচনা জোরদার হল। ট্যাক্সি ড্রাইভার, দোকানদার আর কিছু ট্যুর গাইডও লোকেদের ওখানেই নিয়ে যেতে লাগল। সাধারণ কিন্তু মন থেকে এই কথা বারবার শোনা যেতে লাগল। সোশ্যাল মিডিয়ায় ছবি আসতে লাগল, কাঠের টেবিল, পাহাড়ি খাবারের সুগন্ধ, আর নিচে লেখা থাকত, ফিল গুড প্লেস। এই প্রচার টাকা দিয়ে নয়, মানুষের সন্তুষ্টি থেকে তৈরি হয়েছিল। মোহন এখন আর শুধু ওয়েটার রইল না। বিনয় তাকে শিফট ইনচার্জ বানিয়ে দিলেন, আর নতুন ছেলেদের প্রশিক্ষণের দায়িত্বও দিলেন। মোহন তাদের বোঝাত, খদ্দেরকে রাজা মনে করো না, তাকে অতিথি মনে করো। সে বলতো যে ভুলে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, সততা। নতুন ছেলেরা মনোযোগ দিয়ে শুনত, কারণ মোহনের কথায় জীবনের অভিজ্ঞতা ছিল। ইতিমধ্যে সিনে প্যালেসের অবস্থা আরও খারাপ হতে লাগল। বড় বড় পোস্টার, অফার আর বিজ্ঞাপনে সত্ত্বেও ভিড় কমতে থাকল। পুরনো খদ্দেনা ফেরা বন্ধ করে দিয়েছিল। রুদ্রপ্রতাপ সিংয়ের গায়ে বিঁধতে লাগল। তিনি কখনো ভাবেননি যে তার হোটেল এই কারণেই পরিচিত হবে। তাদের জন্য ভয় একটা অস্ত্র ছিল, কিন্তু এখন সেই অস্ত্র তাদের দিকেই ঘুরে গিয়েছিল। আরাধ্য এই পরিবর্তন সবার আগে অনুভব করছিল। তার এখন সিনে প্যালেসে বসতে ভালো লাগত না। হলের খালি চেয়ারগুলো তাকে খোঁচা দিত। স্টাফদের নত মুখ তাকে অস্বস্তিতে ফেলত। সে বুঝতে পারছিল না যে সব কিছু থেকেও সবকিছু কেন ভেঙে যাচ্ছে। এক সন্ধ্যায় সে বন্ধুদের কাছে শুনল, আমরা দেওদারিনে গিয়েছিলাম, সেখানে পরিবেশ ভালো। আরাধ্য চুপ হয়ে গেল। এটা সেই জায়গা যার আলোচনা এখন পুরো শহরে ছিল। কিছুদিন পর কৌতূহল বা অস্থিরতায় সে দেওদারিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেকে বলল যে সে শুধু দেখতে যাচ্ছে, একটা ছোট হোটেলে এমন কি আছে। সে সেই পুরনো ভঙ্গিতেই পৌঁছাল। আত্মবিশ্বাস, হালকা অহংকার, আর এই বিশ্বাস যে সব তার কথা মতো চলবে। দেওদার ইনের পরিবেশ তার অদ্ভুত লাগল। কেউ তাকে চিনছে না, কোনো বিশেষ স্বাগত নেই, কোনো মেকি হাসি নেই। এক সাধারণ ওয়েটার তাকে টেবিল পর্যন্ত নিয়ে গেল আর মেনু দিয়ে দিল। আরাধ্য মেনু উল্টাতে উল্টাতে বলল, এসব খুব সাধারণ। সামনে দাঁড়ানো ওয়েটার শান্ত রইল। কিছুক্ষণ পর মোহন হলে এলো। সে দূর থেকে আরাধ্যকে দেখে নিল। এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। পুরনো ক্ষত যেন আবার জেগে উঠল।
কিন্তু সে নিজেকে সামলাল। এই জায়গাটি তার ছিল সম্মানের কারণে। সে বিনয়ের দিকে তাকাল। বিনয়ও পরিস্থিতি বুঝে গিয়েছিল। খাবারে একটু সময় লাগল। আরাধ্যর গলার স্বর উঁচু হয়ে গেল। এত দেরি? তার বাচনভঙ্গি সেই পুরনোই ছিল, আদেশ দেওয়ার মতো। মোহন এগিয়ে গেল না। সে দেখল যে বিনয় নিজেই টেবিলের দিকে যাচ্ছে। বিনয় শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, ম্যাডাম, আমাদের এখানে খাবার তাজা তৈরি হয়। যদি অপেক্ষা করা কঠিন হয় তবে আপনি অর্ডার বাতিল করতে পারেন। আরাধ্য চমকে গেল। সে খোঁচা দিল, টাকা দেব, তাই পরিষেবা ঠিক হওয়া উচিত। বিনয় সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, পরিষেবা হবে, কিন্তু অপমান নয়। আপনি ধনী হন বা না হন, আমার স্টাফের সাথে খারাপ ব্যবহার এখানে চলবে না। হলে পিনপতন নীরবতা নেমে এলো। কিছু লোক চুপচাপ এই দৃশ্য দেখছিল। আরাধ্যর নয় হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্রথমবার তার অবস্থানকে তার মানবিকতা দিয়ে মাপা হলো। সে না খেয়েই উঠে গেল। বাইরের ঠান্ডা বাতাস তার মুখে আছড়ে পড়ল, কিন্তু ভেতরে কিছু ভেঙে যাচ্ছিল। প্রথমবার তার মনে হল যে হয়তো সে সত্যিই ভুল ছিল, হয়তো সম্পদ তাকে মানুষ হতে বাধা দিয়েছে। মোহন দূর থেকে এসব দেখছিল। সে কোনো জয় অনুভব করল না, শুধু মনে হল যেন কোনো পুরনো বোঝা ধীরে ধীরে নামছে। দেওদারিন থেকে ফেরার পর আরাধ্য অনেকক্ষণ গাড়িতে বসে রইল। ড্রাইভার ২-৩ বার জিজ্ঞেস করল, ম্যাডাম কোথায় যাব? কিন্তু সে কোনো উত্তর দিল না। বাইরে নৈনিতালের রাস্তা তার নিজস্ব গতিতে চলছিল। লোকে হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে সব কিছু থমকেছিল। বিনয় মেহতার শব্দ, এখানে অপমান চলবে না, তার কানে বারবার বাজছিল। সেগুলো শব্দ ছিল না, একটা আয়না ছিল, যাতে সে প্রথমবার নিজেকে কোনো সাজসজ্জা ছাড়াই দেখেছিল। সেই রাতে আরাধ্য অনেকক্ষণ ঘুমোতে পারল না। বিনয়ের শব্দ তার মনে বাজতে থাকল, এখানে অপমান চলবে না। তার সিনে প্যালেসের সেই হলের কথা মনে পড়ল, যেখানে সে একদিন থাপ্পড় মেরেছিল। প্রথমবার সে সেই মুহূর্তটাকে উল্টো দিকের মানুষের নজরে দেখল, আর এই অনুভূতি ভেতর পর্যন্ত বিধে গেল। সিনে প্যালেসে ফিরেই সে সোজা নিজের ঘরে চলে গেল। জানলা থেকে হোটেলের হল পরিষ্কার দেখা যেত। একসময় জমজমাট থাকা জায়গা এখন অর্ধেক খালি ছিল। কিছু টেবিলে লোক বসেছিল, কিন্তু সেই পুরনো জৌলুস ছিল না। স্টাফরা চুপচাপ কাজ করছিল, যেন প্রতিটি পদক্ষেপ মেপে ফেলা হচ্ছে। আরাধ্যর মনে পড়ল একটা সময় ছিল যখন সে এখানে পা রাখতেই পরিবেশ বদলে দিত। আজ সেই জায়গাই তার কাছে অপরিচিত লাগছিল। রুদ্রপ্রতাপ সিং ভেতর থেকে অস্থির ছিলেন। গত ২ মাসের রিপোর্ট তার সামনে ছিল। অকিউপেন্সি কম ছিল, অনলাইন রিভিউ আরও নিচে নেমে গিয়েছিল। তিনি বিজ্ঞাপন বাড়ালেন, অফার দিলেন, নতুন শেফ ডাকলেন, কিন্তু বিশ্বাস ফিরে আসছিল না। বিশ্বাস টাকা দিয়ে ফেরে না, সেটা ভেতর থেকে আসে। এই কথা তিনি জানতেন, কিন্তু স্বীকার করা কঠিন ছিল। এক সন্ধ্যায় তিনি ম্যানেজারকে ডাকলেন। গলায় কঠোরতা ছিল, কিন্তু চোখে চিন্তা। লোকেরা যাচ্ছে কোথায়? তিনি জিজ্ঞেস করলেন। ম্যানেজার ইতস্তত করে বললেন, স্যার, দেওদারিন। এই নাম শুনতেই রুদ্রপ্রতাপ সিংয়ের ভ্রু কুঁচকে গেল। সেই ছোট হোটেল? তিনি জিজ্ঞেস করলেন। ম্যানেজার মাথা নাড়লেন। পরিবেশ, এই শব্দটি তাকে বিঁধল। পরিবেশ নিয়ম দিয়ে নয়, মানুষ দিয়ে তৈরি হয়। এই কথা তিনি জানতেন, কিন্তু মানা থেকে বিরত থাকছিলেন। ওদিকে দেওদারিনে জৌলুস ক্রমাগত বাড়ছিল। উইকেন্ডে ওয়েটিং শুরু হয়ে গিয়েছিল। বিনয় মোহনকে ডেকে বললেন, আমাদের ছড়িয়ে পড়ার নয়, গভীরতার প্রয়োজন। মোহন এই কথা বুঝল। সে স্টাফদের বলল যে ভিড় বাড়লেও যেন গলার স্বর উঁচু না হয়, হাসি যেন মেকি না লাগে। মেনুতে সে ছোট ছোট পরিবর্তনের পরামর্শ দিল। স্থানীয় স্বাদ, সাধারণ পরিবেশন। লোকে এই বিষয়গুলোর জন্যই ফিরে আসত। মোহনের দায়িত্ব আরও বেড়ে গেল। সে এখন শুধু শিফট ইনচার্জ নয়, পরিচালনায়ও হাত লাগাতে শুরু করেছিল। স্টাফরা তার কথায় এই জন্য মানত, কারণ সে তাদের মাঝ থেকেই এসেছিল। সে কখনো কারোর ওপর গলা চড়ায়নি, ভুল হলে বুঝিয়েছে, সঠিক কাজে খোলাখুলি প্রশংসা করেছে। সম্মানের এই পদ্ধতি ধীরে ধীরে শহরে পরিচিতি পাচ্ছিল। সিনে প্যালেসে পরিস্থিতি এর উল্টো ছিল। একদিন এক পুরনো কর্মচারী না বলে চলে গেল। অন্যজন ছুটি চাইল আর ফিরে এলো না। রুদ্রপ্রতাপ সিংকে এসব প্রথমবার ভয় দেখাতে লাগল। তিনি আরাধ্যর সাথে কথা বলার চেষ্টা করলেন। তুমি কিছু বুঝতে পারছ? তিনি জিজ্ঞেস করলেন। আরাধ্য চুপ রইল। সে কি বলতো যে দেওদারিনে সে নিজেকে ছোট অনুভব করেছিল, যে সেখানে কেউ তার টাকাকে তার মানবিকতার উপরে রাখেনি? সেই রাতে সে বাবাকে শুধু এইটুকু বলল, ড্যাড, হয়তো আমরা ভুল পদ্ধতিতে চালাচ্ছি। এই বাক্যটি তার জন্য সহজ ছিল না। সে কখনো আমরা ভুল আছি বলেনি। রুদ্রপ্রতাপ সিং তাকে মনোযোগ দিয়ে দেখলেন। মেয়ের চোখে এখন আর অহংকার ছিল না, শুধু ক্লান্তি ছিল। প্রথমবার তার মনে হল যে হয়তো পরিবর্তন জরুরি। পরের সপ্তাহে শহরে ফুড ফেস্টিভ্যাল হল। দেওদারিন ছোট স্টল লাগাল, যেখানে সিনে প্যালেস বড় আর চকচকে। লোকে প্রথমে সিনে প্যালেসের স্টলে গেল, ছবি তুলল।
তারপর দেওদারিনের দিকে ঘুরল খাবার জন্য। এই দৃশ্য আরাধ্য দূর থেকে দেখল। তার মনে হলো যেন ভিড় তার হাত থেকে ফসকে যাচ্ছে। সেই সন্ধ্যায় ফুড ফেস্টিভ্যালের প্রথম পুরস্কার বিজয়ীকে ঘোষণা হল। যতগুলো স্টল সেখানে ছিল সবার মালিক আর পরিচালক উপস্থিত ছিলেন। দেওদারিনের সব স্টাফ আর মালিক উপস্থিত ছিলেন। প্রথম পুরস্কার হোটেল দেওদারিনকে দেওয়া হলো। সেরা স্টাফের পুরস্কার মোহনকে দেওয়া হলো। সেই রাতে রুদ্রপ্রতাপ সিং প্রথমবার মোহনের নাম খোলাখুলি নিলেন। এসব ওই ছেলের কারণেই হয়েছে, তিনি জিজ্ঞেস করলেন। ম্যানেজার ধীরে বললেন, স্যার, ওই ছেলেটা পরিবেশ তৈরি করে। এটা শুনে রুদ্রপ্রতাপ সিং অনেকক্ষণ চুপ রইলেন। তার সেই সন্ধ্যার কথা মনে পড়ল, যখন তিনি না শুনেই বলেছিলেন, একে সরিয়ে দাও। আরাধ্যর ভেতরে কিছু ভেঙে যাচ্ছিল। সে প্রথমবার বুঝতে পারল যে একটা থাপ্পড় শুধু সামনের জনকে তাড়া করে না, যে দিয়েছে তাকেও ছাড়ে না। কিছুদিন পর রুদ্রপ্রতাপ সিং সিদ্ধান্ত নিলেন। তিনি বিনয় মেহতার সাথে যোগাযোগ করলেন, সরাসরি নয়, এক পরিচিতের মাধ্যমে। বার্তা পরিষ্কার ছিল, মোহনের সাথে কথা বলতে হবে। আরাধ্য চমকে গেল। কিসের জন্য, সে জিজ্ঞেস করল। বাবা বললেন, আমাদের ওকে ফেরত চাই। আরাধ্য চুপ হয়ে গেল। তার বিনয়ের শান্ত মুখ আর মোহনের স্থির চোখের কথা মনে পড়ল। তার মনে হল, যদি সে ফেরে তবে শর্তে ফিরবে, আর হয়তো এটা প্রথমবার হবে যখন তাকে সত্যিই মাথা নত করতে হবে। দেওদার ইনে বিনয় মোহনকে এই কথা জানালেন। মোহন কোনো উত্তর দিল না। সে শুধু জানলা দিয়ে বাইরের পাহাড় দেখল, স্থির আর অটল। তার মনে একটাই কথা এলো, উচ্চতা সেখানেই টেকে যা নিজের শেকড়কে ভোলে না। সে বুঝে গেল যে এই ডাক চাকরির নয়, সম্মানের পরীক্ষা। নৈনিতালের বাতাসে এখন পরিষ্কার দুটো ধারা ছিল, একটি ভয়ে পিছিয়ে যাওয়া, অন্যটি সম্মানের সাথে এগিয়ে যাওয়া। আর এই দুয়ের মাঝে দাঁড়িয়েছিল এক সিদ্ধান্ত। মোহন সেই রাতে অনেকক্ষণ ঘুমায়নি। বিনয়ের কথা, সিনে প্যালেস থেকে বার্তা এসেছে, এটা সেই থাপ্পড়ের দেরিতে আসা জবাব ছিল, যা এখনও তার আত্মায় কোথাও না কোথাও জ্বলত। মোহন জানত যে উত্তর দিতে হবে, কিন্তু কিভাবে এটা ঠিক করা সহজ ছিল না। মোহন মাকে ফোন করল। মা, তুমি ঠিক আছো? মা বললেন, বাবা, যেখানে সম্মান মেলেনি সেখানে রুটিও ভারী মনে হয়। এই বাক্য মোহনের ভেতরে গেঁথে গেল, গভীর, স্থায়ী। ওদিকে সিনে প্যালেসে অস্থিরতা খোলাখুলি দেখা যেতে শুরু করেছিল। রুদ্রপ্রতাপ সিংয়ের মুখ থেকে আত্মবিশ্বাস নেমে গিয়েছিল। পরিসংখ্যান তার সামনে ছিল, বুকিং কমছিল, স্টাফ বদলাচ্ছিল, আর শহরের মুখে দেওদার ইনের নাম ছিল। তিনি প্রথমবার এটা স্বীকার করলেন যে এই পতন কোনো অফার দিয়ে থামবে না। তার মোহনকে দরকার ছিল, তার কাজ, তার প্রভাব, তার বিশ্বাস। আর এবার তিনি এটাও জানতেন যে কথা শুধু টাকা দিয়ে হবে না। আরাধ্য বাবাকে চুপচাপ দেখল। সে বুঝে গিয়েছিল যে এসব সেই দিন থেকেই শুরু হয়েছিল যেদিন সে থাপ্পড় মেরেছিল। দেওদারিনে ম্যানেজারের মাপা জবাব তাকে এখনও বিঁধত। সেটা জবাব ছিল না, সীমা ছিল। প্রথমবার তাকে কেউ বলেছিল যে ধনী হওয়ার পরেও একটা রেখা থাকে, আর সেই রেখা পার করাকে অপমান বলা হয়। রুদ্রপ্রতাপ সিং ঠিক করলেন যে কথা সরাসরি হবে। সেই সন্ধ্যায় তিনি আর আরাধ্য দেওদার ইনে পৌঁছালেন। কোনো শোরগোল নেই, বাইরে বোর্ড, সেই সাধারণ ভেতরে সেই সরলতা। বিনয় তাদের বসালেন। মোহন একটু দূরে দাঁড়িয়েছিল। তার ভেতরে তোল পারছিল, কিন্তু মুখে শান্তি। এই শান্তি সে পরিশ্রম দিয়ে অর্জন করেছিল। রুদ্রপ্রতাপ সিং কথা শুরু করলেন। মোহন, আমাদের ভুল হয়েছে। এই বাক্য তাদের জন্য সহজ ছিল না। আমাদের তোমাকে প্রয়োজন, হোটেল সামলানো যাচ্ছে না। তিনি টাকার প্রস্তাব দিলেন, আগের চেয়ে অনেক বেশি। এটা তাদের পুরনো অস্ত্র ছিল, যা আজও তিনি বের করলেন, কিন্তু এবার ধার কম ছিল। মোহন তাদের চোখের দিকে তাকাল, সেই চোখ যা সেদিন না শুনে আদেশ দিয়েছিল, একে সরিয়ে দাও। মোহনের গলার স্বর নিচু ছিল, কিন্তু পরিষ্কার। স্যার, কথা টাকার নয়। সে এক মুহূর্ত থামল, যেন সঠিক শব্দ বাজছে। কথা সেই জায়গার যেখানে মানুষের সত্তা থাপ্পড় খেয়েছিল। আরাধ্য মাথা নিচু করে নিল। ঘরে এক নীরবতা নেমে এলো। সে এগিয়ে এলো। তার গলায় প্রথমবার অহংকার নয়, ক্লান্তি ছিল। আমার অনেক বড় ভুল হয়েছে। সে বলল, আমি সেদিন মানুষ ছিলাম না। শব্দগুলো তার জন্য ভারী ছিল। সে আরও বলল, যদি আপনি ফিরে আসেন তবে আমি কথা দিচ্ছি সেখানে এমন কখনো হবে না। মোহন তাকে দেখল। সেই মুখ যা একসময় অধিকারে ভরা ছিল, এখন প্রশ্নে ভরা। সে ধীরে বলল, ম্যাডাম, বদলা প্রতিশ্রুতি দিয়ে নয়, অভ্যাস দিয়ে আসে। এটা অভিযোগ ছিল না, অভিজ্ঞতা ছিল। বিনয় কিছু বলতে চাইলেন, কিন্তু মোহন হাত তুলে থামিয়ে দিল। এটা তার সিদ্ধান্ত ছিল। স্যার, মোহন রুদ্রপ্রতাপ সিংকে বলল, যদি আমি ফিরে আসি তবে লোকে বলবে একটু টাকার জন্য ঝুঁকে গেল।
কিন্তু যারা অপমান সহ্য করে তাদের কাছে কি বার্তা যাবে? সে শ্বাস নিল, আমি সেখানে ফিরতে পারব না। রুদ্রপ্রতাপ সিংয়ের চোখ ভরে এলো। এটা হার ছিল, কোনো সওদায় নয়, কোনো বোঝাপড়ায়। তিনি মাথা নিচু করে নিলেন। প্রথমবার তার মনে হল যে তিনি মেয়েকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু এটা শেখাননি যে সামনের জন্য মানুষ হয়। আরাধ্যর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে নিচু স্বরে বলল, তাহলে আমি কি করব? মোহন উত্তর দিল, সেটাই করুন যা এখানে করা হয়, নিজের লোকেদের সম্মান দিন। তারা উঠে চলে গেলেন। দেওদারিন আবার নিজের কাজে ফিরে এলো, হাততালি ছাড়া, ঘোষণা ছাড়া। মোহন বাইরে এলো। পাহাড় তেমনই ছিল। তার মায়ের গলার স্বর মনে পড়ল। ব্যাস, চোখ বন্ধ করে নিল। কিছু সপ্তাহ পর খবর এলো, সিনে প্যালেস নিজের নিয়ম বদলেছে। আরাধ্য নিজেকে বদলানোর চেষ্টা শুরু করেছে। সে প্রায়ই দেওদারিনের সামনে দিয়ে যেত, ভেতরে যেত না। হয়তো এই জন্য যে সেখানে সে নিজের আয়না দেখতে পেত। দেওদার ইন বাড়তে থাকল, বিস্তার ছাড়া, শোরগোল ছাড়া। মোহন এখন পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে নতুন ছেলেদের সেই কথাই শেখাত, সম্মান চাইতে হয় না, তৈরি করতে হয়। লোকে তার নামে জায়গা চিনতে শুরু করল, কিন্তু সে নামের চেয়ে বেশি কাজের উপর ভরসা করত। নৈনিতালের হ্রদ সেই রাতেও শান্ত ছিল। শহর এক গল্প দেখল, না কোনো আদালতের, না কোনো শাস্তির। এই গল্প ছিল সেই মানুষের যে অপমানের বদলা উচ্চতা দিয়ে নিয়েছিল, যে প্রমাণ করেছিল যে অহংকার ভাঙার জন্য হাত তুলতে হয় না, শুধু এতটা এগিয়ে যেতে হয় যে সামনের জন নিজে থেকেই ঝুঁকে যায়। যদি এই গল্প আপনার মনের কোনো কোণ স্পর্শ করে থাকে, আপনার চোখ ভিজিয়ে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এটি আপনার সব সাথী ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে ভালোবাসা আর মানবিকতার এই শিখা জ্বলতে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।